রাজনৈতিক কর্মসূচিটাতে কার কত জোর বা মাঠে কার কত জোর, সেটা কে কিরকম জোর দেখাতে পারছে, কে কাকে কতটা চাপ দিতে পারছে, রাজনৈতিক কর্মসূচি শুধু ছুটির দিনেই হবে কিনা, রাজনৈতিক কর্মসূচির ভবিষ্যৎটাও কি, এসব নিয়ে কথা বলার জন্য সাংবাদিক, সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল, আপনাকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমাদের আপনারা এসছেন, আজকে আমাদের আলোচনাটা আসলে একটু রাজনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেটা বোঝার একটি, মানে আমার পক্ষ থেকে, আমাদের দর্শকের পক্ষ থেকে বোঝার, জানার এবং প্রশ্ন করার একটি রূপ। তো সেই জন্য আমি বেশ কয়েকটি প্রশ্ন আপনাদের দুজনকে একই প্রশ্ন করব এবং এইটা নিয়ে আপনার মতামত জানতে চাইবো। আসলে প্রশ্ন বলাটাও এটাকে আসলে কতটা ঠিক আমি জানি না, একটা মন্তব্যের উপর আপনাদের আরো মন্তব্য জানতে চাইবো। যে জনাব তারেক রহমান, আজকে যে বিএনপির সভা হয়েছে সেখানে তারেক রহমান সাহেবের একটি বক্তৃতায় যে প্রকাশিত, যে মানে আমি উদ্ধৃত করছি, সেখানে তিনি বলছেন যে আজ যদি সমাবেশ ব্যর্থ হয় তা হবে বাংলাদেশের, তবে বাংলাদেশের জনগণ ব্যর্থ হয়ে যাবে। যে এই সমাবেশের সফলতা বা ব্যর্থতা কিসে নির্ধারিত হবে, এটার মধ্যে কি মাপকাঠিটা কিসের হবে, এটার মধ্যে কি আমরা আসলে কোনো লাইন দেখতে পাচ্ছি যেটাতে আসলে, যে লাইনটা আসলে ক্রস করলে বোঝা যাবে যে এটা আসলে সফলতা পেয়েছে বা সফল হতে পারেনি, সেটা কিভাবে নির্ধারিত হবে? দেখেন, জনাব তারেক রহমান যে কথাটা বলছেন, এই কথার অন্তর্নিহিত ভাবটা আমার কাছে স্পষ্ট নয়। এই কারণে উনি যে কথা বলেছেন, আজকে যদি সমাবেশ ব্যর্থ হয়ে যায়, আজকের সমাবেশ কি ব্যর্থ হয়েছে? সুন্দর একটা সমাবেশ হয়েছে, প্রচুর লোক হয়েছে এখানে, তা আর কি করলে সমাবেশ সফল হবে? এখানে সমাবেশটা কি জিনিস? সমাবেশ মানে হলে একটা মঞ্চ থাকবে, কিছু লোক সেটা শুনবে, কিছু লোক বলবে, বক্তব্য দিবে, ওনার বক্তব্য প্রচারিত হলো, সবই তো হলো। তাহলে এখানে সফলতা ব্যর্থতা আপনি কিসের উপর নির্ভর করবেন? আপনি যদি আমার অনুভূতি দেন, আমি দেখতে পাচ্ছিলাম যে উনি এরকম একটি কথা বলেছেন, মানে প্যারাফ্রেজ করলেন এরকম দ্বারা, যে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মীরা ঘরে ফিরে যাবেন না। সুতরাং দাবি আদায়ের একটা ব্যাপার আছে এই সমাবেশ সফল হওয়ার ক্ষেত্রে, আর কি আমি যতদূর বুঝছি। মাসুদ কামাল ভাই, এবং আমার ভোটটা হিসেবে নেওয়া হবে, আমি এই গ্যারান্টি চাই। আমি এমন একটা পদ্ধতি চাই যে পদ্ধতিতে আমার ভোটটা হিসেব করা হবে, এবং সেই ভোটে যেই জয়ী হবে, বুঝতে হবে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সেই জয়ী ব্যক্তি অথবা সেই জয়ী দলকে ক্ষমতায় দেখতে চায়। হিসাবটা ক্লিয়ার। এর মাঝখানে অন্য যত সব কথা আসতেছে, সেই রাজনৈতিক দলের বক্তব্য আসতেছে। তারেক রহমান কে? উনি একটা রাজনৈতিক দলের নেতা, বিদেশে অবস্থান করেন, ওখান থেকে উনি বক্তব্য দিচ্ছেন, ওনার দলের লোকরা এখানে সভা করেন, মিটিং করেন, সব ঠিক আছে। উনি হয়তো ভাবেন ওনার দল জিতলে হয়তো প্রধানমন্ত্রী হবেন, সেটাও ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু উনি প্রধানমন্ত্রী হবেন কি হবেন না নির্ভর করবে জনগণ ওনার দলকে ভোট দেবে কি দেবে না তার উপর। আমার প্রাথমিক বক্তব্য হলো, জনগণের ভোটাধিকারটা আপনি নিশ্চিত করতে পারছেন কিনা, সেটা যদি হয় আমরা খুশি। এখন সেটা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা, আপনি প্রশ্ন করেছেন, নাইম ভাই উত্তর দিয়েছে। নাইম ভাই একটা কথা বলেছেন যে আমি যদি এদের দাবির কথা মানি তাহলে ওদের দাবি, ওদেরও তো একটা দাবি থাকবে। আওয়ামী লীগের তো একটা অংশ, হ্যাঁ অংশ, আওয়ামী লীগের একটা দাবি আছে। আওয়ামী লীগ চাচ্ছে তাদের পদ্ধতি অনুযায়ী নির্বাচন করতে, সংবিধান ওনারা বলছেন সংবিধানে যেভাবে আছে সেভাবে করতে হবে। দেখেন মোদ্দা কথাটা কি আসলে, মোদ্দা কথাটা হলো যে আওয়ামী লীগ একটা সিস্টেম ক্রিয়েট করেছে 2014 নির্বাচন আগে, যে এভাবে করলে ওনারা ক্ষমতায় থাকতে পারবেন, যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন। এবং সেই পদ্ধতিটা দুইটা নির্বাচনে সেই পদ্ধতির সফলতা প্রমাণিত হয়েছে। ওনারা এখন তৃতীয়বার সেই সফলতাকে আবার পেতে চান, এই হলো মূল জিনিস। এখন ওনারা তো দুইবার আরামে ইলেক্টেড হইয়া মোটামুটি একটা মজা পেয়ে গেছে, যে এইভাবে হইলে আমি ইলেকশনে জিতে যাই। এই মজার থেকে ওনারা বেরোবেন কেন? বেরোতে চাইবেন না, বেরোতে কেউই চায় না, বেরোতে চাইবেন না। আবার বিএনপির একই সমস্যা। বিএনপির সমস্যা হলো তারা এত বছর, প্রায় 15 বছর তারা ক্ষমতার বাইরে আছে। বিএনপি তো এমন দল না যে জনগণের স্বার্থ তারা কিছু বুঝে না, তা কিন্তু না। বিএনপিও কিন্তু ক্ষমতায় যেতে চায়, এবং ক্ষমতায় যাওয়ার জন্য তাদের হলো 15 বছর তো আমি ক্ষমতার বাইরে ছিলাম, এখন না গেলে আমার দল থাকে না, আমি ওই চেয়ারটায় যে বসতে চাই। হিসাব কিন্তু এইটাই, হিসাব সিম্পল। এর মাঝখানে জনগণের নামে যা কিছু বলা হচ্ছে, আওয়ামী লীগও বলছে, বিএনপি বলছে, এটা হলো ওনাদের ক্ষমতায় যাওয়ার এবং থাকার একটা পদ্ধতি। না মাসুদ কামাল ভাই, আপনি কি এরকম মনে করতেছেন যে বর্তমানে যে সিস্টেমের কথা আপনি বলতেছেন, যে সেই সিস্টেম থাকলে
জনগণের যে ভোট দেওয়ার যে সুযোগ, সেই সুযোগটা রহিত থাকে, মানে জনগণ ভোট দিতে পারে না, এটা কি আপনি মনে করেন? বা জনগণ ভোট দিতে আমি বলি আপনাকে, বর্তমানে যে সিস্টেম আছে, এই সিস্টেম থাকলে জনগণের ভোটের যে রিফ্লেকশনটা নির্বাচনে হওয়ার কথা তা হয় না। আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, বাংলাদেশ এমন একটা দেশ, এখানে ক্ষমতাসীন যারা থাকে তারা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি নির্বাচন কমিশন সবার উপর এমন একটা প্রভাব বিস্তার করে, সেই প্রভাব বিস্তারের কারণে তারা ক্ষমতা থেকে তাদেরকে সরানো অসম্ভব। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, সহজ এক্সাম্পল দিই আপনাকে। আপনি তো সাংবাদিকতা আমাদের সঙ্গে করেছেন, একই সময় আমরা ছিলাম। 91 এর নির্বাচনের কথা ভাবেন তো আপনি, নির্বাচন কমিশনার কে ছিলেন? বিচারপতি রৌফ সাহেব ছিলেন। অসাধারণ একটা নির্বাচন করেছেন শাহাবুদ্দিন আহমেদের আমলে করেছেন তো, করেছেন। সেই রৌফ সাহেব মাগুরা নির্বাচন করতে পারলেন না কেন? কারণ তখন একটা দলীয় সরকার ছিল। একদম সিম্পল। কিন্তু কাজেই সরকারে কে আছে? একটা দলীয় সরকার। যে সরকারটা থাকবে সেই সরকার যদি, কামাল ভাই আপনার বক্তব্য একদম পরিষ্কার। তার মানে কি আপনি বলতে চাইতেছেন যে মানে সরকারে থাকার পর একটা নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না, সরকারে যদি একটা দলীয় কোনো সরকার যদি হয়, এবং আপনি চাইতেছেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসুক? মানে মোদ্দা কথা হলো যে সরকারটা থাকবে, নির্বাচনের সময় যে সরকারটা থাকবে, সেই সরকারের লোক যদি নিজেরাই নির্বাচনে অংশ নেয়, তাহলে তাদের লোকগুলি বিজয়ী হয়ে আসবে। এটাই হলো সহজ কথা। আমাদের দেশের এইটাই হলো আমাদের আপনার ঐতিহ্য বলেন, কালচার বলেন, এটাই চলে আসছে। যতই দিন যাচ্ছে এই নষ্ট কালচারটা আরো বেশি শক্তিশালী হচ্ছে। তার মানে কি আপনি যখন এই বক্তব্য বলেন তখন মনে হয় না যে মানে আপনার বক্তব্যের ক্ষেত্রে, যেটি আসলে নাঈম ভাই কিছুটা প্রশ্নটা তুলেছিলেন, যে আপনি শুধু বিএনপির দিকটা দেখছেন, মানে বিএনপির কথা আর আপনার কথা মিলে যাচ্ছে এক জায়গায়, আপনি আওয়ামী লীগের জায়গা থেকে ব্যাপারটা আসলে চিন্তা করছেন না যে আসলে তাহলে প্রতিষ্ঠানগুলির কি হবে, প্রতিষ্ঠানগুলিকে আরো শক্তিশালী করা সম্ভব কিনা, এটা একটা স্থায়ী সমস্যা সমাধান করা সম্ভব কিনা। এটা তো আমাদের সংবিধানের একটা মানে কি বলে একটা কোর জিনিস না, একটা কোর চেঞ্জ, বরং আমাদের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের সাথে এটা কোর চেঞ্জ। এইটা কি আপনি মনে হয় না যে এটা আপনি শুধু আসলে আওয়ামী লীগের ব্যাপারটাকে আপনি আসলে দেখতে পাচ্ছেন না, শুধু আপনি বিএনপির ব্যাপারটাই দেখছেন? এটা কি মনে হয়? শুনুন, এখানে আওয়ামী লীগ বিএনপি কোনো কোশ্চেন না। আমি একটা মত দিচ্ছি, আমার এটা মনে হচ্ছে এটার সঙ্গে যদি একজন একটা দুষ্ট লোকের মতো মিলা যায়, আমার তো কিছু করার নেই। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন আপনার মাথায় কিছু চলছে, আপনি একটা জিনিস তুলতে চান, আপনার হাতটাকে সারাদিন ব্যায়াম করে পেশি শক্ত করলেন, কিন্তু আপনার মাথা যদি কমান্ড না দেয় হাত ওই ভারী জিনিসটা তোলার জন্য, তাহলে এই শক্তির কিন্তু কোনো মূল্য নেই। হিসাব করলো এখানে সরকার হলো মাথা। সরকার যেভাবে বলছে, যেভাবে চাচ্ছে, আপনি সেই কাজটাই করেন, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই কাজটাই করবে। কাজেই সরকারে যে থাকবে, সে যদি নির্বাচনে অংশ নেয়, তার ভাই যদি নির্বাচনে অংশ নেয়, তার ছোট তার বোন যদি নির্বাচনে অংশ নেয়, সে তার ভাই বোনকে বিজয়ী করে আনবে। এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার। আমাদের আগের চিফ ইলেকশন কমিশনার ভাগ্য এক জায়গায় ইলেকশন করেছে, তাকে নমিনেশন দিতে হয়েছে আওয়ামী লীগকে, না হলে সে আবার কি করে, এগুলো আমরা দেখেছি না। তো এই জিনিসটা সহজ, মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই জিনিসটা আমাদের দেশের রাজনীতির জন্য এত প্রবল ভাবে আপনার প্রযোজ্য যে এর মধ্যে কোনো দ্বিধা নেই। হয় না ভাই, এটা সম্ভব না। আমার মনে হয় যে মাসুদ কামাল ভাই ওই বিষয়টি পরিষ্কার করেছেন। কিন্তু আমি ছোট্ট করে একটু জানতে পারি, মানে সরকার বলতে আমরা যে জিনিসটা বুঝি সেইটা তো আসলে জনগণ, মানে আমাদের পুরো পলিটিটা যদি 17 কোটি লোকের হয়, সরকার তো আসলে অত বড় না, কিন্তু এত ছোট জায়গা থেকেই এত বড় প্রভাব বিস্তার করা, বা আমি ভোট দিতে চাইলেও ভোট দিতে পারবো না, সেটা কি পেশি শক্তির বলে ভয় দেখানোর ফলে? সেটা কি বাংলাদেশের মানুষ মানে সেটা কিভাবে সম্ভব করে? ধরা যাক সরকার টোটালে মানে 10 লাখ, আমি দর্শকদের উদ্দেশ্যে প্রশ্নটা ক্লিয়ার করি, যে সরকারের সাথে টোটাল সম্পর্কযুক্ত লোক আছেন ধরা যাক 10-12 লাখ, আর এদিকে 17 কোটি লোককে কি এইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব এই তথ্য প্রযুক্তির জায়গায়, যদি চায়ও এরকম? জি কামাল ভাই। সম্ভব হবে না, কেন সম্ভব? তো প্রতিনিয়ত হচ্ছে।